রাষ্ট্রধর্ম ইসলাম যিনি করেছেন 1988 সালে সংবিধানে, যিনি এটা অনুপ্রবেশ করিয়েছেন, তিনি না ইসলামপন্থী না ইসলামিকেট, এবং তার জীবন দ্বারাই হয়তো সেটির কোনো প্রভাবও ছিল না। পরিপূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রধর্ম ইসলাম তিনি করেছিলেন। এখানে যে পরিমাণ আমাদের জাতির একটা বড় রকমের ঐক্য প্রদর্শিত হয়েছে, এটাকে যদি আমরা গণঅভ্যুত্থানকে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের দৃষ্টিকোণে দেখি, তাহলে স্যার এটা ভুল হবে। বিভিন্ন মাজারে হামলা কিংবা পত্রিকার অফিসে হামলা, এটা আমাদেরকে একটু বাস্তবতা খেয়াল রাখতে হবে যে জুলাইয়ের পরে নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে যে সরকার ছিল, সেই সরকারের অন্তত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়টি অনেক দুর্বল ছিল। স্যারের মূল বক্তব্য খুবই সহজ। মূল বক্তব্যটা শেষে স্যার 2 লাইনে বলেছেন যে ভিন্ন সম্প্রদায়ের মন জয় করে সম্মতি অর্জন করার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান, এটা হচ্ছে এই প্রবন্ধের মূল সুর, এবং যেটির ব্যাপারে আমাদের আসলে ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নেই। এই মূল সুর বা মূল বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত। বাস্তবতা হচ্ছে, আমি ইতিপূর্বে ইউসুফ জুলেখা যে কাব্য, সেটি আগে পরিপূর্ণরূপে পড়িনি, কিন্তু আমরা বিভিন্ন সময় ইউসুফ জুলেখার নানা অংশ, বিশেষ করে পাঠ্যপুস্তকে ক্লাস 9-এ কিংবা ইন্টারমিডিয়েটে পাঠ্যপুস্তকে আছে। তো সেই হিসাবে ইউসুফ জুলেখা কোনো না কোনো সময় পড়েছি কিংবা এটা সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু আগাগোড়া কবিতাটি পড়া হয় নাই। কিন্তু স্যার যখন ওখানে লিখলেন যে এটি পরিবেশিত হতো অভিজাতদের মাঝে বা রাজ দরবারে, এবং এটার প্রমাণ হচ্ছে ওখানে পয়ার, এটার বিভিন্ন তাল ছন্দ এগুলো লেখা আছে, তখন আমি ইউসুফ জুলেখা আবার একটু বিস্তারিত পড়ার চেষ্টা করলাম এবং দেখলাম যে হ্যাঁ, জায়গায় জায়গায় এটা বলা আছে, এটা অমুক তালে হবে বা অমুক রাগে হবে ইত্যাদি উল্লেখ আছে। তাতে বোঝা যাচ্ছে এটা সেই সময়েও এভাবে এটি উপস্থাপিত হতো, পরিবেশিত হতো, চর্চিত হতো। তো যাই হোক, সেই জায়গাটি খুব চমৎকারভাবে স্যার অ্যাড্রেস করেছেন, এবং স্যারের যে মূল বক্তব্য, এটার সাথে আমরা সাংঘাতিকভাবে একমত। মানে ইসলামের ইতিহাসে, আমি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলি, ইসলামের ইতিহাসে এই বিষয়গুলো আমরা অনেক সময় আমাদের কাছে অনালোচিত বা চাপা পড়ে থাকে। সেটা যেমন আমরা টেক্সট থেকে পাই, অর্থাৎ আমাদের যে স্ক্রিপচারের যে বিষয়গুলো আংশিকভাবে উপস্থাপন করার মাধ্যমে আমাদেরকে অনেক সময় সংখ্যালঘু যারা, তাদের প্রতি হস্টাইল হিসেবে উপস্থাপন করা হয়। আবার ইসলামিক হিস্ট্রির যে বিষয়, একটি জাতির ইতিহাসে ভালো মন্দ সব ধরনের ঘটনা থাকে, যে এখানে অনেক কালো অধ্যায় থাকে, আবার অনেক উজ্জ্বল অধ্যায় থাকে। কিন্তু আমরা যদি আমাদের নিকৃষ্ট উদ্দেশ্যে, হীন উদ্দেশ্যে শুধু কালো অধ্যায়গুলিকে হাইলাইট করি, তাহলে পুরো একটি জাতির দীর্ঘ সময়ের ইতিহাস, 1500 বছরের ইতিহাস, এটি কালো বলে বিবেচিত হবে। কিন্তু এর মধ্যে অনেক উজ্জ্বল অধ্যায় রয়েছে। আব্বাসী যুগে কিংবা স্পেনও যখন মুসলমানরা শাসন করে, তখন সংখ্যালঘুদের বিষয় আশয় দেখভালের জন্য আলাদা একটা মন্ত্রণালয়ের মতো ছিল, বা একজন মন্ত্রীর মতো ছিল, যাকে বলা হতো মাসউল আহলি দিম্মা, বা যারা আহলুদ্দিম্মা কিংবা নিরাপত্তাপ্রাপ্ত ও মুসলিম নাগরিক, তাদের বিষয় আশয় দেখভাল করার জন্য আলাদা একজন ব্যক্তি থাকতো। কিন্তু দুর্ঘটনা কিংবা বাড়াবাড়ি সকল সময়ই হয়েছে, সেগুলো আমাদের আদর্শ নয়, কিংবা সেগুলোকে যেন আমরা হাইলাইট না করি, বা ওগুলো থেকে যেন আমরা দলিল যুক্তি প্রেরণা গ্রহণ করে আমরা আমাদের ইতিহাসকে যেন ভিন্ন খাতে প্রবাহিত না করি। সেই জায়গা থেকে আমি স্যারের যে মূল সুর, সেটিকে সমর্থন করি। আমার 2-একটা বিষয় আছে, উইথ ডিউ রেসপেক্ট আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো এখানে কিছু কিছু বিষয়ে একটু সরলীকরণ হয়েছে। স্যার যে বিষয়টি বলতে চেয়েছেন, যে বড় বড় কয়েকটি ঘটনা, 1952 সাল, 1971 সাল, এরপরে হলো 90-এর যে গণ অভ্যুত্থান, তারপরে হলো গণজাগরণ, এবং সর্বশেষে 36শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, সেটিকে স্যার কয়েকটি ভাগে ভাগ করেছেন এবং একটি নাম দিতে চেয়েছেন, যেটার ব্যাপারে আমার একটু আপত্তি। সেটা স্যারের জায়গায় বলছেন, শাহবাগ গণজাগরণ থেকে 36 জুলাই গণ অভ্যুত্থান ধর্মভিত্তিক জাতীয়তাবাদ ও ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের দ্বন্দ্ব হতে উৎপন্ন। তাহলে এখানে আমরা শাহবাগ গণজাগরণকে কোনটার মধ্যে ফেলবো? এটা নিশ্চয়ই স্যার বোঝাতে চেয়েছেন ভাষা ও সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদ। আর 36শে জুলাই গণ অভ্যুত্থান, এইটা কি তাহলে স্যার ধর্মভিত্তিক জাতীয়তাবাদ? আমার মনে হয় 36শে জুলাই যে গণ অভ্যুত্থান, এটা বাংলাদেশের অনেক বড় একটি ক্যানভাসে সম্পাদিত বিষয়,
এটা সম্পন্ন বিষয়। এখানে যে পরিমাণ আমাদের জাতির একটা বড় রকমের ঐক্য প্রদর্শিত হয়েছে, এটাকে যদি আমরা গণঅভ্যুত্থানকে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের দৃষ্টিকোণে দেখি, তাহলে স্যার এটা ভুল হবে। পরবর্তীতে যে বিষয়গুলি হয়েছে সে বিষয়ে একটু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটি স্যার এনেছেন, যে বিভিন্ন মাজারে হামলা কিংবা পত্রিকার অফিসে হামলা। এটা আমাদেরকে একটু বাস্তবতা খেয়াল রাখতে হবে যে জুলাইয়ের পরে নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে যে সরকার ছিল, সেই সরকারের অন্তত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়টি অনেক দুর্বল ছিল। এটা যে কারণেই হোক, এটা দুর্বল ছিল, এটা পুলিশের মোরালিটির কারণে হতে পারে, তাদের মোরালিটি ভেঙে গিয়েছিল এই কারণে হতে পারে, কিংবা যে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশাসনের পরিপূর্ণ আনুগত্য থাকে না। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এর আগে আমরা যখন 3 মাসের অন্তর্বর্তীকালীন সরকারগুলি দেখছি, সেই সময় প্রশাসন জান প্রাণ দিয়ে ওই সরকারকে সমর্থন করে না, কারণ তারা ভবিষ্যতের ব্যাপারে উদ্বিগ্ন থাকেন কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসে। আর প্রশাসন যদি একটা স্থিতিশীল সরকার চলে আসে 5 বছর বা 10 বছর, তারা যদি মনে করে, তখন তারা সেই সরকারের পক্ষে মনে প্রাণে কাজ করে, অন্যথায় তারা দ্বিধান্বিত থাকে। তাহলে একটা প্রশাসনিক দুর্বলতা এখানে ছিল, যে কারণে এই ঘটনাগুলো ঠেকানো যায়নি। দ্বিতীয় হচ্ছে, এটা যদি ইসলামপন্থীদের কাজ বলে ঢালাওভাবে বলা হয়, এটা অন্যায় হবে। কারণ ইসলামপন্থীদের মধ্যে এত বেশি ডেনোমিনেশন আছে, যেমন বামপন্থার মধ্যে আছে। সুতরাং বামধারার নকশালপন্থীরা যদি কোনো উগ্র কর্মকাণ্ড ঘটায়, এটাকে যদি আমরা ঢালাওভাবে বামপন্থার উপর চাপিয়ে দিই, যেমন সেটি সরলীকরণ হবে, তেমনিভাবে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো, মাজার আক্রমণ কিংবা পত্রিকায় আক্রমণ, হামলা, এগুলিকে যদি ইসলামপন্থী উগ্রতার একটি প্রকাশ বলে আমরা ধরে নিই, তাহলে এটা অনেক বেশি সরলীকরণ হবে। ইসলাম মূলধারার ইসলামপন্থীরা এসব ঘটনার সাথে সম্পৃক্ত নয়, এবং এখানে এত বেশি ডেনোমিনেশন আছে, যেটা হয়তো আমরা খুব বেশি জানি না, যে হয়তো আপনাকে সে পছন্দ করে, কিন্তু এমন ইসলামপন্থী আছে যে আরেক ইসলামপন্থীকে কাফের বলে। তো সেই ধরনের বিভাজনগুলো আছে। এদের মধ্যে কোন গ্রুপগুলো এই কাজগুলো ঘটিয়েছে সেটি আলাদাভাবে ডিফাইন করে সেটি অ্যাড্রেস করা উচিত। আমার মনে হয় স্যার ঢালাও বক্তব্য বলা উচিত হবে না। স্যার বলেছেন যে রাষ্ট্রধর্ম ইসলাম করার পরে, ইসলামপন্থী সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করার পরে সংখ্যালঘুদের প্রান্তিক অবস্থান তীব্র হয় এবং ইসলামপন্থী মতাদর্শের পুনঃস্থাপন সূচিত হয়। আচ্ছা, এই বিষয়ে আমার একটা বক্তব্য হচ্ছে, রাষ্ট্রধর্ম ইসলাম যিনি করেছেন 1988 সালে সংবিধানে, যিনি এটা অনুপ্রবেশ করিয়েছেন, তিনি না ইসলামপন্থী, না ইসলামিকেট, এবং তার জীবন দ্বারাই হয়তো সেটির কোনো প্রভাবও ছিল না। পরিপূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রধর্ম ইসলাম তিনি করেছিলেন। তো যাই হোক, তার সাথে ইসলামপন্থীদের পুষ্ট হওয়ার সম্পর্ক নেই, কারণ এটি একটি রাজনৈতিক তার কর্মসূচি ছিল। আর পরবর্তীতে যে আমাদের এখানে যে ইসলামপন্থী উগ্রবাদের যে সূচনা আমরা 2003-4 সালে দেখি, এর সাথে যে বৈশ্বিক কিছু বিষয় ছিল, সেগুলির সাথে স্যার একটা সম্পৃক্ত করা আমার মনে হয় প্রয়োজন ছিল। তার সাথে অনেক আগের রাষ্ট্রধর্ম ইসলামের সংযোজন অত সরাসরি নয়। তো এই ধরনের কিছু বিষয় যেগুলো হয়তো লিঙ্ক করার ক্ষেত্রে অতিরিক্ত আমার দৃষ্টিতে আবারও আমি স্যারের প্রতি পরিপূর্ণ সম্মান রেখে বলছি, সরলীকরণের বিষয় বাদ দিলে আমি স্যারের এই প্রবন্ধের যে মূল বক্তব্য সেটিকে জোরালোভাবে সমর্থন করি। সেটি আমাদের যে ইসলামের যে এটা যে স্ক্রিপচারাল বক্তব্য বা ভাব এবং ইসলামিক হিস্ট্রি, সেটির দৃষ্টিকোণও, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলায় আমাদের যে উজ্জ্বল ঐতিহ্য, বিশেষ করে স্যার যেটা ইউসুফ জুলেখা থেকে দিয়েছেন, এই পুরো জিনিসটা থেকে আমরা সকল সম্প্রদায়ের মাঝে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ভিন্ন সম্প্রদায়ের মন জয় করার যে বক্তব্য স্যার দিয়েছেন, এটাই হলো তার বক্তব্যের সারমর্ম। সেটিকে আমি সমর্থন করি এবং আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।